আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ভিডিওতে আমরা এসএসসি বায়োলজির জীব কোষ ও টিস্যু অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সো প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম যে আসলে কোষ কাকে বলে, কোষের বৈশিষ্ট্য, কোষ কয় প্রকার, আদি কোষ ও প্রকৃত কোষ এবং দেহকোষ ও জনন কোষ সম্পর্কে জেনেছিলাম। সো আজকে আমরা জানবো হলো আসলে কোষটা কি কি উপাদান দিয়ে গঠিত সেটা সম্পর্কে। সো এখানে তোমাদের বইতে কোষ প্রাচীর দেওয়া আছে, প্রোটোপ্লাজম দেওয়া আছে, কোষ ঝিল্লি দেওয়া আছে, সাইটোপ্লাজম দেওয়া আছে এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো দেওয়া আছে। সো আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে এগুলো জানার চেষ্টা করব। সো শুরু করি চলো আজকে। সো আমরা প্রথমেই কোষ প্রাচীর সম্পর্কে জানবো। খেয়াল করো, কোষ প্রাচীর মানে কি? সেল ওয়াল। এখন ওয়ালটা কেমন হয়? অবশ্যই তোমরা দেওয়াল কেমন দেখো, দৃঢ় এবং শক্ত। এখন দৃঢ় এবং শক্ত হয় কোনগুলো? নির্জীব উপাদানগুলো। এগুলো কি হাঁটাচলা করতে পারে? না, পারে না। ফলে হাঁটাচলা করতে পারে না কারণ নির্জীব উপাদান যেগুলো আছে সেগুলো, তার মানে কোষ প্রাচীর একটা নির্জীব বস্তু বা নির্জীব উপাদান। এখন এই নির্জীব বস্তুটা কার বৈশিষ্ট্য? অবশ্যই উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। মাথায় ঢুকায় নাও, কোষ প্রাচীরটা প্রাণী কোষে থাকে না। কেন থাকে না? এখন তোমাদের প্রশ্ন আসতে পারে না। খেয়াল করো, আমরা যারা প্রাণী আছি তাদের ক্ষেত্রে কোনো পোকামাকড় আমাদের যদি আক্রমণ করতে আসে, তাহলে আমরা কিন্তু সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি। হয়তো একটা মশা আসলো, আমি অন্য হাত দিয়ে মেরে ফেলতে পারলাম, কিংবা কোনো কুকুর আমাকে কামড়াইতে আসলো, তারে আমি কি করতে পারলাম? ঢিল মারতে পারলাম, কিংবা নিজেই দৌড় দিয়ে চলে যাইতে পারলাম। কিন্তু তোমরা কি এমন দেখছো যে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তো পাশেই তাকায় দেখতেছো যে একটা উদ্ভিদ সামনে দৌড়াচ্ছে, পিছনে কুকুর দৌড়াচ্ছে? এমন কি হয়েছে? না, হয় নাই। তার মানে উদ্ভিদ কি চলাচল করতে পারে? না, পারে না। ফলে উদ্ভিদ পোকামাকড় থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে? এই কারণে সৃষ্টিকর্তা তাদেরকে আলাদা একটা প্রোটেকশন দিয়ে দিয়েছেন তাদের কোষের মধ্যে, যেটার নাম হলো কোষ প্রাচীর। শক্ত এবং দৃঢ় বস্তু। ফলে এটা কোনো কোষ, কোনো জীব যদি তাদের আক্রমণ করতে যায়, কোনো বিষাক্ত প্রাণী যদি তাদের আক্রমণ করতে যায়, যেন তাদের কোষ প্রাচীরের মধ্যেই তাদের এই আক্রমণটা আটকে যায়, কোষ ঝিল্লি পর্যন্ত যেন না যায়। আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করো, আমরা তো কোষ বিভাজন ক্লাস 8-এ পড়েছি অন্তত। খেয়াল করো তো, কোষ বিভাজনে কি হয়েছিল? দুইটা নিউক্লিয়াস যখন তৈরি হয়েছিল, খেয়াল করো, দুইটা নিউক্লিয়াস তৈরি হওয়ার পর স্পিন্ডল তন্তুগুলো তো রয়েছে, রাইট? এই স্পিন্ডল তন্তুগুলোর কাজ কি তখন? এই স্পিন্ডল তন্তুগুলো এখন এই কোষটারে তো দুই ভাগে ভাগ করতে হবে। নিউক্লিয়াসের না বিভাজন হয়েছে, সাইটোপ্লাজমের বিভাজন করতে হবে না? সো এই স্পিন্ডল তন্তুগুলো বা মাইক্রোটিবিউলগুলো এসে এইখানে দুইটা কোষের মাঝখানে এসে জড়ো হবে। খেয়াল করো, এইখানে মনে করো স্পিন্ডল তন্তুগুলো এসে জড়ো হইল। খেয়াল করো, এই পাশে একটা কোষ, এই পাশে আরেকটা কোষ, দুইটা কোষ, এই দুইটা কোষ মাঝখানে কি এই মাইক্রোটিবিউলগুলো এসে জমা হলো। খেয়াল করো, এই দুইটা কোষের মাঝখানে এই পর্দাটা না? তাহলে এইটারে আমরা দুইটা কোষের মাঝখানে যেহেতু পর্দা, তাহলে এইটারে আমরা মধ্যপর্দা বলতে পারি। মধ্যপর্দা বলতে পারি। এখন খেয়াল করো, শুধু এতটুকু পর্দা দিলেই হবে না। এই কোষটা চাইবে যে না আমার নিজস্ব আরো পর্দা হোক, এ চাইবে না আমার নিজস্ব একটা পর্দা হোক বা প্রোটেকশন হোক বা একটা প্রাচীর হোক। সো এর দিকে আরো প্রাচীর গঠন করবে, এর দিকে প্রাচীর গঠন করবে। এই যে প্রথম তাদের মধ্যে যে প্রাচীর তৈরি হইল, খেয়াল করো, এটা কিন্তু মধ্যপর্দা ছিল, এটা দুইজন মিলেই তৈরি করছে। বাট এই যে পরবর্তী যে পর্দাটা, সেটা এই কোষটা তৈরি করছে তার নিজের দিকে। আর এই যে পরবর্তী যে পর্দাটা, অর্থাৎ এই কোষের মধ্যে যে পর্দাটা, এই কোষটা তার নিজের দিকে এই পর্দাটা তৈরি করছে। তাইলে তারা ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ স্বাধীনভাবে প্রথম যে প্রাচীরটা তৈরি করছে, এটা তাদের জন্য প্রথম প্রাচীর, তাই এটার আমরা বলতে পারি প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, রাইট? তাহলে এই কোষটা এই দিকে তৈরি করছে, এই কোষটার জন্য এইটা তার প্রাথমিক প্রাচীর। তারপরেও এদের মন ভরবে না এই একটা প্রাচীর তৈরি করে। দেন এরা নিজেদের দিকে আরেকটা প্রাচীর তৈরি করবে, এর দিকে আরেকটা প্রাচীর তৈরি করবে। এই প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। খেয়াল করো, এই প্রাচীরগুলো সেকেন্ডে তৈরি হয়েছে, এই কারণে এদেরকে আমরা বলবো সেকেন্ডারি প্রাচীর। কি প্রাচীর? সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। গৌণ মানে সেকেন্ডারি, বুঝে নিবা, দ্বিতীয়তে যেটা তৈরি হয়েছে। খেয়াল করো, এখন প্রশ্ন হইলে এই প্রাচীরগুলো হুদাই কেমনে তৈরি হইতেছে? আচ্ছা বুঝছি, মধ্যপর্দার উপরে না মাইক্রোটিবিউলগুলো এসে জমা হয়ে একটা পর্দা তৈরি করছে। তাহলে এই প্রাচীরগুলো কেমনে তৈরি হইতেছে? খেয়াল করো, এই উদ্ভিদ কোষ, তোমরা জানো উদ্ভিদ কোষ সেলুলোজ নিঃসরণ করতে পারে। সেলুলোজের পাশাপাশি এরা হেমিসেলুলোজ
তারপরে লিগোনিন, পেকটিন ইত্যাদি এই জাতীয় পদার্থগুলো নিঃসরণ করতে পারে। আর এই জাতীয় পদার্থগুলো দিয়েই তারা এই পর্দাগুলো তৈরি করে বা গঠন করে। তোমার পরীক্ষায় একটা কোশ্চেন আসবেই মাস্ট, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। সবচেয়ে বেশি সেলুলোজ কোষ প্রাচীর গঠনে সহায়তা করে। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম সেলুলোজ, জানতেই হবে। এখন খেয়াল করো, এটা একটা কোষ, মাঝখানে তাদের মধ্যপর্দা, এটা একটা কোষ, অ্যান্ড এইখানে প্রাচীরটা বড় হয়েছে আস্তে আস্তে। সো এখন খেয়াল করো, এই দুইটা কোষের মধ্যে এইটা তার সাইটোপ্লাজম, এইটা এই কোষটার সাইটোপ্লাজম, এই দুইটা কোষের মধ্যে কোনো সংযোগ আছে? না, নাই। এখন খেয়াল করো, একটা জীবের ক্ষেত্রে একটা কোষের সাথে আরেকটা কোষের কিন্তু যোগাযোগ থাকতে হয়, না হলে ওই জীবটা সঠিকভাবে ফাংশন করতে পারবে না। তাহলে এই যোগাযোগ রক্ষা করবে কিভাবে? কথার কথা, এই পাশে একটা কোষ, এই একটা কোষের সাইটোপ্লাজম, মাঝখানে খেয়াল করো মধ্যপর্দা, এইখানে আরেকটা কোষ, এই পাশে আরেকটা কোষ বা ওই কোষটার সাইটোপ্লাজম। তাহলে খেয়াল করো, এই কোষটা তার এই পাশে তার নিজের দিকে প্রাথমিক প্রাচীর তৈরি করবে, এই কোষটা এর নিজের দিকে প্রাথমিক প্রাচীর তৈরি করবে, রাইট? এই কোষটা এর নিজের দিকে গৌণ প্রাচীর তৈরি করবে, যেটা 3 স্তর বিশিষ্ট। এই কোষটা তার নিজের দিকে গৌণ প্রাচীর তৈরি করবে, যেটা কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে? এখন মধ্যপর্দা, এটা পুরাটুক কিন্তু একটা কোষ, এই পুরাটুক একটা কোষ, পুরাটুক একটা কোষ। এখন এই কোষগুলো কি করবে? মাঝখানে একটু ফাঁকা রেখে দেন আবার এইখান থেকে তাদের প্রাথমিক প্রাচীর, এইখান থেকে তাদের প্রাথমিক প্রাচীর, এইখান থেকে তাদের গৌণ প্রাচীর তৈরি করবে। দেন মাঝখানে একটু ফাঁকা রেখে আবার তারা কি করবে? প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর এগুলো তৈরি করবে। এখন খেয়াল করো, এইখান থেকে যদি আমি একটা মার্বেল ছেড়ে দিই, খেয়াল করো মার্বেলটা আসতেছে, গড়াই গড়াই আসতেছে, এখানে পড়ে যাবে না? তাহলে এই মার্বেলটা কোথায় পড়ে যাচ্ছে? খেয়াল করো, কূপের মতো না, এটা আমরা কূপ বলতে পারি, যে কূপে পড়ে যাচ্ছে। কূপ মিন্স পিট। এখন খেয়াল করো, এইখানে একটা কূপ, এই পাশে একটা কূপ, তাহলে এইটা একটা কূপ, এটা একটা কূপ, এটা জোড়া কূপ না? জোড়া কূপ। তাহলে খেয়াল করো, জোড়া কূপ লিখলাম, বা পিট পেয়ার লিখলাম। এখন আসলে এই জোড়া কূপটা কেন সৃষ্টি হয়? বিকজ এইটার যে সাইটোপ্লাজম আছে, এই আর এইটার যে সাইটোপ্লাজম আছে, এই দুইটি সাইটোপ্লাজমকে সংযোগ স্থাপন করার জন্য এইখানে একটা নালী তৈরি হয়। এই নালীর মধ্যে দিয়ে খেয়াল করো, এই মধ্যপর্দা মাঝখান দিয়ে যদি মুছা যাইতো তাহলে আমি মুছে দিতাম, অর্থাৎ এই মধ্যপর্দার মাঝখান দিয়ে কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। ছিদ্র হয়ে এইখান থেকে সাইটোপ্লাজমিক যে বস্তুগুলো আছে এই নলের মধ্যে দিয়ে এই সাইটোপ্লাজম আসতে পারে, আবার এই সাইটোপ্লাজম থেকে বিভিন্ন বস্তু বা উপাদান এই সাইটোপ্লাজমে কি করতে পারে? আসতে পারে। ফলে তাদের মধ্যে কি হয়? যোগাযোগ রক্ষা হয়। খেয়াল করো, সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা হচ্ছে, তার মানে প্লাজম প্লাস দুইটা সাইটোপ্লাজমের মধ্যে বন্ধন তৈরি হচ্ছে, রাইট? বন্ধন তৈরি হচ্ছে না? তাহলে এইটার আমরা বলতে পারি ডেসমো। অ্যান্ড বিভিন্ন উপাদান পরিবহন করতেছে, মানে এটা। তাহলে খেয়াল করো, নামটা আসলে কি হয়ে গেল? প্লাজমোডেসমাটা। প্লাজমো মানে হলো সাইটোপ্লাজম, ডেজমা বা ডেজমো শব্দটার অর্থ হলো বন্ধন, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে বন্ধন তৈরি হয়। আর এটা মানে বহন করা, অর্থাৎ বিভিন্ন উপাদান, সাইটোপ্লাজমিক বিভিন্ন উপাদান এক কোষ থেকে অন্য কোষে এই সূক্ষ্ম নলাকার নলটা কি করে? পরিবহন করে। এই কারণে এই নলটার নাম দেওয়া হয়েছে প্লাজমোডেসমাটা। খুবই ইম্পর্টেন্ট। প্লাজমোডেসমাটা কোথায় দেখা যায়? কোষ প্রাচীরের মধ্যে দেখা যায়। প্লাজমোডেসমাটা দিয়ে কি হয়? প্লাজমোডেসমাটা দিয়ে দুইটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ স্থাপিত হয়। এখন খেয়াল করো, তাহলে আলটিমেটলি কোষ প্রাচীরের আসলে কাজটা কি? খেয়াল করো, কোষ প্রাচীরটা মূলত একটা কোষে আকৃতি দান করতেছে না? একটা কোষে আকৃতি দান করতেছে কি? কোষ প্রাচীর, যে এই কোষটা কেমন হবে।
প্লাস এই কোষ প্রাচীরটা কি করতেছে খেয়াল করো তো, পাশাপাশি দুইটা কোষে বন্ধনের মধ্যে আটকায় রাখতেছে না, পাশাপাশি দুইটা কোষটা বন্ধনের মধ্যে, নিচেও কিন্তু কোষ তৈরি হয়, রাইট? তৈরি হচ্ছে। দেন এইখানে প্রাচীর, আবার এইখানে কোষ, এইখানে প্রাচীর, দেন আবার এইখানে কোষ প্রাচীর আছে। তাহলে খেয়াল করো, এই প্রাচীরটা এই কোষটার আটকায় রাখছে, এই প্রাচীরটা এই কোষটার আটকায় রাখছে। তার মানে কোষ প্রাচীরের কাজ কি, পাশাপাশি দুইটা কোষকে দৃঢ়ভাবে আটকায় রাখতে সাহায্য করে, এবং এই যে প্লাজমোডেজমাটার মাধ্যমে দুইটা সাইটোপ্লাজমের মধ্যে কি করে, সংযোগ স্থাপন করে। খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা এখন বই একবার রিডিং দিলেই বুঝতে পারবা। সো পরের ভিডিওতে আমরা প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লি নিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।